ভাড়া বাড়িতে গিয়ে থাকতে হবে মানে? আমাদের নিজের এত ভালো বাড়ি ছেড়ে আমরা টাকা দিয়ে অন্য লোকের বাড়িতে ভাড়াটিয়া হয়ে থাকবো? না না, আমি কোথাও যাব না, নিজের বাড়িতেই থাকবো। ভাড়া বাড়িতে থাকতে হলে প্রত্যেক মাসে কত টাকা খরচ হবে তুমি জানো? আরে নিজের বাড়িতে থাকবো বললে কি করে চলবে? আমার তো চাকরির ট্রান্সফার হয়েছে বল্লভপুর জেলায়, এখান থেকে 100 কিলোমিটার দূরে। আর এই মুহূর্তে আমি কিছু করতেও পারবো না, অন্তত 2 বছর আমাকে বল্লভপুরেই থাকতে হবে। আর আমার স্যালারিও তো 25,000 টাকা বাড়ানো হয়েছে। আসলে কল্পনা ভীষণই কিপটে প্রকৃতির মহিলা ছিল। সে দৈনন্দিন জীবনের ক্ষেত্রে এবং খাওয়া দাওয়ার ক্ষেত্রে টাকা বাঁচিয়ে সোনা গহনা কিনতে পছন্দ করত, কারণ তার মনে হয় সোনা গহনা মানেই ভবিষ্যতের সম্পদ। কিন্তু বরুণ যদি অন্য জেলায় গিয়ে চাকরিতে জয়েন না করে তাহলে তার চাকরিটা হাতছাড়া হয়ে যেতে পারে। শেষ পর্যন্ত কল্পনা বাধ্য হয়ে বরুণের সঙ্গে বল্লভপুর জেলায় গিয়ে উপস্থিত হয়। তারা প্রথমেই এক বাড়িওয়ালার সঙ্গে কথা বলতে যায়, কিন্তু সেই বাড়িওয়ালা 2 BHK ঘরের জন্য 10,000 টাকা ভাড়া চায়। তাই তখনই কল্পনা তার স্বামীকে নিয়ে সেখান থেকে কেটে পড়ে। এভাবেই একে একে অনেকগুলো বাড়ি ঘুরে বেড়ানোর পর তারা নয়নতারা দেবীর বাড়িতে গিয়ে পৌঁছায়। নয়নতারা দেবীর বিশাল বড় এক দোতলা বাড়ি ছিল। তারা একতলাতে থাকতো এবং উপরের দোতলা পুরোপুরি ফাঁকা থাকতো। তাই বেশ কিছুদিন ধরেই তারা ভাড়াটিয়ার সন্ধান করতে থাকে। তোমরা দুজনে হাজবেন্ড ওয়াইফ থাকবে তাই তো? ঠিক আছে, তোমরা ভাড়া নিতে পারো, কিন্তু ভাড়া 7,000 টাকা লাগবে। 7,000 মানে তো অনেক বেশি। না না, আমাকে কিছু একটা বুদ্ধি এবার খাটাতেই হবে। আরে কাকিমা, টাকা পয়সার গল্প তো পরে হবে, কিন্তু আপনি আগে বলুন তো যে আপনি এই বয়সে এতটা সুন্দরী কিভাবে হতে পারেন? আপনাকে তো দেখে মনে হচ্ছে আপনার বয়স ওই 30 মতো হবে। আর আপনি কিন্তু জয়া বচ্চনের থেকে অনেক বেশি সুন্দর দেখতে। অমিতাভ বচ্চন যদি আপনাকে আগে দেখতো তাহলে জয়া বচ্চনকে বিয়ে না করে আপনাকেই বিয়ে করতো। কল্পনা এভাবে বাড়িওয়ালির মিথ্যা প্রশংসা করলে নয়নতারা দেবী একেবারে লজ্জায় লাল হয়ে ওঠে। ধন্যবাদ ধন্যবাদ এত ভালো ভালো কথা বলার জন্য। আচ্ছা যাই হোক, তোমরা তাহলে এক কাজ করো, তোমরা ওই 5,000 টাকা ভাড়া দিও। 7,000 টাকা অনেক বেশি হয়ে যাচ্ছে। ঠিক আছে কাকিমা, আপনি যা বলবেন তাই হবে। আমরা তাহলে উপরে যাই। এই বলে কল্পনা এবং বরুণ দোতলায় চলে যায়। দেখতে দেখতে সেই দিনটা কাটে। পরের দিন সকালে বরুণ এবং কল্পনা দুজনেই কাছাকাছি সবজি বাজারে চলে যায়। সেখানে গিয়ে তারা বুঝতে পারে সেই এলাকায় সবজির দাম অত্যাধিক বেশি। ওরে বাবা, ঝিঙে 300 টাকা কেজি, ফুলকপি 200 টাকা কেজি। সবজি নাকি সোনা বিক্রি করছেন। আমাদের মানিকতলাতে তো ঝিঙে 50 টাকা কেজি ছিল, আর সবজিওয়ালারা তো ফুলকপি আমাদের ফ্রিতেই দিয়ে দিত। ঝিঙে 50 টাকা কেজি হলে 1 কেজি নিতে পারি। আরে কল্পনা, তুমি থামো এবার। আমি বেশ কিছু জনের সঙ্গে কথা বলে জানতে পারলাম এখানে কাছাকাছি কোনো জায়গায় সবজি চাষ হয় না। অনেক দূর থেকে সবজিওয়ালা শাকসবজি নিয়ে এসে বিক্রি করে, সেই জন্য এখানে সবজির দাম অনেক বেশি। তাই আমরা এখানে কোথাও কম দামি সবজি পাবো না, আমাদেরকে বেশি দাম দিয়ে সবজি কিনতে হবে, বুঝেছো? তোমার মাথা খারাপ? ওদিকে 5,000 টাকা বাড়ি ভাড়া, আর এদিকে 1 মাসের সবজির পেছনেই তো 10-20 হাজার টাকা চলে যাবে। না না, আমি এত দাম দিয়ে কিছুতেই সবজি কিনতে পারবো না। এই 2 বছর আমাদেরকে শুধু ডাল ভাত খেয়েই কাটাতে হবে। চলো আমরা বরং চাল ডাল কিনে বাড়িতে নিয়ে যাই। আরে কল্পনা, সবকিছুতে তো কিপটামি করলে চলবে না। খেয়ে পরে তো এই 2 বছর কাটাতে হবে নাকি? আর তাছাড়া আমরা তো পুরোপুরি শাকাহারি, আমরা তো মাছ মাংসও খাই না। তাই শুধু ডাল ভাত খেয়ে কিভাবে আমরা দিন কাটাবো? অন্তত পনিরটা তো কিনে নাও। কল্পনা কোনো কথা শোনে না। সে শুধুমাত্র চাল এবং ডাল কিনে বাড়িতে ফিরে আসে। সেদিন সে শুধুমাত্র ডাল ভাত রান্না করে। অন্যদিকে নয়নতারা দেবীর পরিবারও পুরোপুরি শাকাহারী ছিল, অর্থাৎ তারা কোনো রকম আমিষ খাবার খায় না। আজকে নয়নতারা দেবী বেশ টাটকা টাটকা অনেক রকমের শাকসবজি রান্না করে। আর যেহেতু নয়নতারা দেবী শুধুমাত্র তার স্বামীর সঙ্গেই বসবাস করে, তাই মাঝে মধ্যেই খাওয়া দাওয়া করার পর তাদের খাবার বেঁচে যায়। আজকেও ঠিক একই ঘটনা ঘটে। অনেকটা তো সবজি রান্না বেঁচে গেছে। ঝিঙে আছে, পালং শাক আছে, ফুলকপি আছে, বাঁধাকপি আছে। বেকার বেকার তো সবজিগুলো নষ্ট হবে। আমি বরং আমাদের নতুন ভাড়াটিয়াকে খাবারগুলো দিয়ে দিই। এমনিতেও ওরা কালকে এসেছে, জানি না আজকে রান্না বান্না করেছে কিনা। এই বলে নয়নতারা দেবী সবজির তরকারিগুলো নিয়ে দোতলায় উঠে যায়। ঠিক এমন সময় কল্পনা এবং বরুণ সবেমাত্র ডাল ভাত নিয়ে খেতে বসে। একই, তোমরা শুধু ডাল ভাত রান্না করেছো? আমি তাহলে একেবারে ঠিক সময়ে এসেছি। এই নাও, এই সবজিগুলো খেয়ে নাও, খেয়ে বলো কেমন হয়েছে। এই শুনে কল্পনা এবং বরুণ দুজনেই খুবই খুশি হয়। আরে বাহ কাকিমা, সবজিগুলো তো দারুণ রান্না হয়েছে। আপনি তো খুব ভালো রান্না করতে পারেন দেখছি।
সত্যি কাকিমা, সবজিও যে এত টেস্টি ভাবে রান্না করা যায় আমরা তো জানতামই না। আমার বউ খুব ভালো রান্না করতে পারে, কিন্তু আপনাদের হাতে রান্না খেয়ে মনে হচ্ছে আপনি আমার বউয়ের চেয়ে অনেক বেশি ভালো রান্না করতে পারেন। আর এই সবজিগুলোতে যেন একটা আলাদাই স্বাদ আছে। স্বাদ হবে না কেন? আমার নিজের জমিতে চাষ করা শাকসবজি এগুলো। এখানে তো সবজির দাম অনেক বেশি, সেই জন্য আমি কিন্তু নিজের জমিতে নানান রকম টাটকা সবজি চাষ করি। আলু, পেঁয়াজ থেকে শুরু করে লঙ্কা, ধনেপাতা, বিভিন্ন সবজি, কোনো কিছুই বাদ নেই। আমরা কিন্তু কিছুই বাজার থেকে কিনি না। বাড়িতে চাষ করা সবজি বলেই এগুলো খেতে এতটা ভালো। বাড়িওয়ালির মুখে এরকম কথা শুনি সবজির লোভে কল্পনার চোখ জলজল করে ওঠে। ও তাই নাকি? আপনার মধ্যে তো অনেক ট্যালেন্ট আছে দেখছি। আপনি দেখতেও যেমন সুন্দর, আপনার মধ্যে তেমন অনেক ক্রিয়েটিভিটিও আছে। সবজি চাষ করা তো অত সহজ নয়, অনেক পরিশ্রম করতে হয়। আপনি কি একা হাতেই সব করেন? আর আপনাদের সবজির ক্ষেতটা কোথায়? হ্যাঁ, আমি ছাড়া আর কে বা করবে? আমাকে একা হাতেই সবটা দেখতে হয়। আমাদের বাড়ির পেছনে বড় জমি আছে, একবার গিয়ে দেখে আসবে। ওখানেই আমি সবজি চাষ করি। নাও নাও, এবার তোমরা পেট ভরে খেয়ে নাও, আমি গেলাম। এই বলে নয়নতারা দেবী সেখান থেকে চলে যায়। এইদিকে বরুণ এবং কল্পনা পেট ভরে সবজি দিয়ে ভাত খেয়ে নেয়। কিন্তু খাওয়া দাওয়া করা মাত্রই কল্পনা নয়নতারা দেবীর বাড়ির পেছনে সেই চাষের জমি দেখতে চলে যায়। সেখানে টাটকা সবুজ শাকসবজি দেখে কল্পনার মন একেবারে জুড়িয়ে যায়। ওরে বাবা, সবুজ সবুজ পালং শাক, টাটকা টাটকা ঝিঙে, পটল, বাঁধাকপি, ফুলকপি, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা, মূলো, বেগুন, মটরশুঁটি সবই তো আছে। আমাদের আর ডাল ভাত খেতে হবে না। আমি এবার প্রত্যেকদিন বাড়িওয়ালির জমি থেকেই সবজি তুলে নিয়ে যাব, আর একেবারে টাটকা টাটকা সবজি রান্না করে খাবো। এত বড় জমি থেকে প্রত্যেকদিন সবজি তুলে নিয়ে গেলে ওই বুড়ি কিছু বুঝতে পারবে না। এই বলে কল্পনা তখনকার মতো ঘরে চলে যায়। কিন্তু রাত্রিবেলা কল্পনা চুপি চুপি বাড়িওয়ালির চাষের জমিতে চলে যায়। সেখান থেকে নিজের পছন্দ মতো ফুলকপি, পালং শাক, মটরশুঁটি, কাঁচা লঙ্কা, টমেটো নিয়ে চলে আসে। পরের দিন সকালে কল্পনা সেই সবজিগুলো রান্না করে। কিন্তু বরুণকে যখন সেই সবজি রান্নাগুলো খেতে দেয় তখন, তুমি তো আজকে অনেকগুলো সবজি রান্না করেছো, এতগুলো সবজি তুমি কোথায় থেকে পেলে? আমাদের বাড়িওয়ালা নিশ্চয়ই ওনাদের জমিতে চাষ করা সবজিগুলো দিয়ে গেছে, তাই না? কেননা আমি খুব ভালো করেই জানি টাকা খরচা করে তুমি এত দামি দামি সবজি কিনবে না। আরে হ্যাঁ গো, তুমি ঠিকই বলেছো। আমাদের বাড়িওয়ালি সত্যিই খুব ভালো। কালকে আমাদের সবজি রান্না করে খেতে দিল, আর আজকে দেখো সকাল সকাল নিজে বাড়িতে এসে টাটকা সবজিগুলো দিয়ে গেল। হ্যাঁ সত্যিই তো, ওনারা খুব ভালো মানুষ, কিন্তু ওনাদেরকে দেখে আমার খুব খারাপ লাগছে জানো। ওনাদের কোনো ছেলে মেয়ে নেই। এই বৃদ্ধ বয়সে কাকাবাবুকে টাকা ইনকাম করতে হয়, আর কাকিমাকে সংসারের সমস্ত কাজকর্ম রান্না বান্না করতে হয়। তুমি যদি পারো কাকিমাকে একটু সাহায্য করো, তাহলে দেখবে উনি তোমাকে আরো বেশি ভালোবাসবেন। বরুণের মুখে এরকম কথা শুনে কল্পনার মাথায় আরো একটা শয়তানি বুদ্ধি খেলে ওঠে। পরের দিন কল্পনা বাড়িওয়ালির কাছে যায়। কাকিমা, কি করছেন? ও, বাসন মাজছেন? উফ, আপনি সারাদিন কত খাটাখাটনি করেন। আপনাকে দেখেই না আমার খুব মায়া হয় জানেন। আপনার যদি একটা বৌমা থাকতো তাহলে আপনাকে সংসারের কাজকর্ম করতেই হতো না, একা একা রান্না করে খেতেও হতো না। আর কি করব রে মা, আমার কপালটাই তো পোড়া। তার উপর কদিন ধরে আমার কোমরেও ব্যথা হয়েছে। কেউ নেই সংসারে, পড়ি আর মরি, সব আমাকেই করতে হবে রে মা। আচ্ছা কাকিমা, আপনি যদি বলেন আমি আপনার হেল্প করতে পারি, আমি আপনার সব কাজ আসান করে দেব। আপনাকে এটো বাসনও মাজতে হবে না, আর রান্না বান্নাও করতে হবে না। আমি নিজে আপনাকে আমার বাড়িতে রান্না করে খাওয়াবো। কি তুমি সত্যি বলছো নাকি মজা করছো? আরে সত্যি বলছি, আমি সারা মাস আপনাদের রান্না খাওয়ানোর দায়িত্ব নেব, কিন্তু তার বিনিময়ে আমাদের কিন্তু এই বাড়িতে ফ্রিতে থাকতে দিতে হবে। মানে আমি কোনো বাড়ি ভাড়া দেব না, বিনিময়ে আপনাদের দুজনকে রান্না করে খাওয়াবো। বলুন রাজি কিনা? আপনার কিন্তু খুব সুবিধা হবে। কল্পনার কথা শুনে নয়নতারা দেবী একটু ভাবুক হয়ে যায়। মেয়েটা তো খুব খারাপ কিছু বলছে না। আমার আর কষ্ট করে প্রত্যেকদিন 2-3 বেলা রান্না করতে ইচ্ছা করে না। এমনিতেও তো বাড়িটা এর আগে ফাঁকাই পড়ে থাকতো। আমার স্বামীও ভালো রোজগার করে, ভাড়া না পেলেও সমস্যা নেই। ফ্রিতে তো একটা রাঁধুনি পেয়ে যাব। আমাদের এখানকার রাঁধুনি মাসে 10,000 টাকা করে চেয়ে থাকে। আমি যদি এই ভাড়াটিয়ার কাছে খাই, আমার রেশন বাঁচবে, সবজি আনাজ বাঁচবে। আমি বরং আমার সবজিগুলো তখন বাজারে বিক্রি করে টাকাও ইনকাম করতে পারবো। কি হলো কাকিমা, আমার প্রস্তাব পছন্দ হলো না? ঠিক আছে, অসুবিধা নেই, আমি জোর করব না।
আরে না না, আমি রাজি। তোমরাও তো আমাদের মতো শাকাহারী, তাই জন্যই আমি রাজি হলাম। কিন্তু এই শুনে কল্পনা খুবই খুশি হয়। কল্পনা এবার বাড়িওয়ালির সবজি চুরি করে বেশি বেশি করে রান্না করতে শুরু করে। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। নয়নতারা দেবী এবং তার স্বামী প্রত্যেক দিন নিজেদের ভাড়াটিয়ার বাড়িতে গিয়ে খাবার খেয়ে আসে। তারা কল্পনাকে খুবই ভালো মানুষ বলে মনে করে। কিন্তু একদিন নয়নতারা দেবীর কেমন যেন সন্দেহ হয়, কারণ তার সবজির জমিতে সবজির পরিমাণ অনেকটাই কমে আসে। এখনো পর্যন্ত সে একবারও সবজি বিক্রি করেনি। তাই একদিন সে চালাকি করে নিজের ক্ষেতে জমিতে লাল রঙের আবির ছড়িয়ে দেয়। আর কল্পনা রাত্রিবেলা জমি থেকে যখন সবজি তুলে নিয়ে আসে, তখন তার জুতায় লাল রং লেগে যায়। আর পরের দিন সকালে বাড়ির উঠানে লাল রঙের জুতার ছাপ দেখতে পাওয়া যায়। মানে চোর আমাদের বাড়িতেই ঢুকেছে। কে হতে পারে? তার মানে কি কল্পনা? এই বলে কল্পনার জুতা উল্টে নয়নতারা দেবী লাল রং দেখতে পায়। আর পুরো ব্যাপারটাই তার কাছে স্পষ্ট হয়ে যায়। সে রেগে যায় আর তখনই কল্পনা এবং বরুণকে কথা শোনাতে শুরু করে। তুমি যে এভাবে আমাকে ঠকাবে আমি তো ভাবতেই পারছি না। তোমার যদি সবজির এতই প্রয়োজন ছিল, তুমি তো আমার কাছ থেকে চেয়ে নিতে পারতে। আমি কি তোমাকে না করতে পারতাম? ছি কল্পনা, তুমি কিপটেমি করতে গিয়ে শেষ পর্যন্ত চুরি করলে, এদের মতো ভালো মানুষের বিশ্বাস ভাঙলে। আমি এটা তোমার কাছে কখনো আশা করিনি। আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। কাকিমা, আপনারা আমাকে ক্ষমা করে দিন। আমি আর কখনো সবজি চুরি করব না, আর আপনাদের ঘর ভাড়ার টাকাও দেব। কিন্তু দয়া করে আপনারা যেন এই বাড়ি থেকে আমাদের চলে যেতে বলবেন না। আচ্ছা ঠিক আছে, আর কাঁদতে হবে না। এই বাড়িতে তোমাদের থাকতে দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে। এতদিন ধরে তুমি রান্না করে যেভাবে আমাদের ভালোবেসে খাইয়েছো, সেরকম ভাবেই আমাদের রান্না করে খাওয়াবে। আর সবজি আমার জমি থেকে নেবে ঠিকই, কিন্তু সবজি চাষের ক্ষেত্রে আমাকে কিন্তু সাহায্য করতে হবে। আমি একা একা আর সবজি চাষ করতে পারি না। আর ভয় নেই, আমাকে কোনো ভাড়াও দিতে হবে না, কারণ তোমরা তো আমাদের ছেলে মেয়ের মতোই। আমাদের আর কে আছে বলো তো এই পৃথিবীতে? এই কথা শুনে কল্পনা এবং বরুণ খুবই খুশি হয়। সেদিন থেকে তারা যেন একেবারে আত্মীয়র মতো থাকতে শুরু করে। সুমিত্রা তার স্বামী কালীচরণ এবং শাশুড়ি মা বৈশাখী দেবীর সঙ্গে রাস্তার ধারে ছোট্ট একটা কুঁড়ে ঘরে বাস করত। তাদের বাড়িটা রাস্তার পাশে সরকারি জমিতে ছিল, অর্থাৎ তাদের ঘরবাড়ি না থাকায় তারা বেআইনিভাবে সরকারি জমি দখল করে সেখানে প্লাস্টিক ঘিরে বসবাস করা শুরু করেছিল। তাদের ঘরটা প্লাস্টিক ঘেরা ছিল এবং সেই সঙ্গে খড়ের ছাউনি দেওয়া ছিল। সুমিত্রা এবং কালীচরণ দুজনেই দিনমজুরের কাজ করে তাদের সংসার চালাতো। তারা খুব কম টাকায় পারিশ্রমিক পেত। এরকম ভাবেই কোনো রকমে তাদের জীবন কেটে যাচ্ছিল। সুমিত্রা কিছুদিন আগেই একটা মেয়ের জন্ম দিয়েছিল। তাদের মেয়ের জন্ম হয়েছিল শীতকালে। অন্যান্য বছরের তুলনায় সেই বছর শীতের প্রখরতা অনেক বেশি ছিল। তারা সবাই তাদের ছোট্ট কুঁড়ে ঘরের ঠান্ডার মধ্যে বসে ঠকঠক করে কাঁপছিল। এই বছর এত ঠান্ডা পড়েছে কেন বলতো? ওরে বাবারে, এত ঠান্ডা লাগছে। আমার এই ছোট্ট দুধের শিশু কিভাবে এত ঠান্ডা সহ্য করবে? আমাদের তো সেরকম গায়ে দেওয়ার মতো কম্বল সোয়েটার কিচ্ছু নেই। আজকে এত বেশি ঠান্ডা লাগছে কেন বলতো? মনে হচ্ছে এই ঠান্ডায় হার্ট অ্যাটাক হবে। হ্যাঁ, তুমি ঠিক বলেছো। আজকে অনেক বেশি ঠান্ডা পড়েছে। লোকজন তো বাইরে বেরোনোই বন্ধ করে দিয়েছে। আমাদের খুব ভুল হয়েছে জানো তো গিন্নি। খেয়ে না খেয়ে মোটা মোটা 2-4টা কম্বল কেনার খুব দরকার ছিল। আমরা বড় মানুষ হয়ে ওই ঠান্ডা সহ্য করতে পারছি না, আর আমাদের এইটুকু বাচ্চা কিভাবে ঠান্ডা সহ্য করবে বলো তো? তারা নিজেদের মধ্যে কথা বলছিল, তখনই রাস্তার ওপর দিয়ে পুলিশের গাড়ি আসে। সমস্ত শহরবাসীকে সতর্ক করার জন্য জানানো হচ্ছে, আজকে তুষার বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রবল আছে। তাই সবাইকে বলা হচ্ছে কেউ যেন বাড়ি থেকে বাইরে না বের হয়। সবাই ঘরের মধ্যেই থাকবেন, বাইরে বেরোনোর কোনো রিস্ক নেবেন না। সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন, সুস্থ থাকবেন। পুলিশের অ্যানাউন্সমেন্ট শোনার পর সুমিত্রা ও তার পরিবার খুবই ভয় পেয়ে যায়। কি গো, পুলিশগুলো কি বললো শুনেছো? আমাদের এখানে বরফ পড়বে। এসব কি বললো ওরা? আমাদের এখানে তো এর আগে কখনোই তুষার বৃষ্টি হয়নি, তাহলে এবছর তুষার বৃষ্টি হবে কেন? কিছুক্ষণের মধ্যেই তুষার বৃষ্টি শুরু হয়ে যায়। অল্প অল্প করে বরফ জমতে জমতে পুরো এলাকা সাদা বরফের আবরণে ঢাকা পড়ে যায়। সুমিত্রাদের ঘরের ছাউনির উপর বরফ জমে যাওয়ায় তাদের ঘর ভেঙে যায়।
কারণ খড়ের দুর্বল ছাউনি বরফের ওজন ধরে রাখতে পারেনি। সুমিত্রা ও তার পরিবার খুবই ভয় পেয়ে যায়। তারা কোনো রকমে বরফের আবরণ ভেদ করে বাইরে বেরোতে সক্ষম হয়, কিন্তু সুমিত্রা তার মেয়েকে হারিয়ে ফেলে। কি গো, আমাদের মেয়ে কোথায়? আমাদের মেয়ে কোথায়? মিমি মনে হচ্ছে বরফের নিচে চাপা পড়ে গেছে। কি গো, তাড়াতাড়ি খোঁজো। হে উপরওয়ালা, এ কি হয়ে গেল আমাদের সাথে? তাড়াতাড়ি বরফ সরাও এখান থেকে। হে উপরওয়ালা, আমাদের মেয়েকে রক্ষা করো। এভাবে সুমিত্রা ও তার পরিবার বরফের আবরণ সরিয়ে 10 দিনের শিশু মিমিকে খুঁজতে থাকে, কিন্তু তারা কিছুতেই বাচ্চাটিকে খুঁজে পায় না। সুমিত্রা অচরে কেঁদেই চলেছিল। কিছুক্ষণের মধ্যেই সেখানে আবার পুলিশের গাড়ি চলে আসে। পুলিশগুলোকে গাড়ি থেকে নামতে দেখে সুমিত্রা তাড়াতাড়ি করে তাদের কাছে এসে বলে, এই যে শুনছেন, দয়া করে আমাদের মেয়েকে খুঁজে দিন। আমার মেয়েটা বরফের নিচে চাপা পড়েছে। আপনারা তাড়াতাড়ি করে আমার মেয়েকে খোঁজার ব্যবস্থা করুন, না হলে আমার মেয়েটা যে বরফের নিচে চাপা পড়ে মারা যাবে। আমার মেয়েকে খুঁজে দিন না। কি বলছো কি? তোমার মেয়ে বরফের নিচে চাপা পড়লো কিভাবে? আমাদের ঘর ভেঙে গেছে। ঘরের ছাউনি ভেঙে পড়ে যাওয়ায় আমরা সবাই বরফের নিচে চাপা পড়ে গিয়েছিলাম। তারপর বাইরে বেরিয়ে আমরা আমাদের মেয়েকে খুঁজে পাইনি। আচ্ছা তাই? তোমরা কোথায় থাকো? বাড়ি কোথায় তোমাদের? এই তো এই রাস্তার ধারে এই জায়গাটাই আমাদের ঘর ছিল। পুরো ঘরটাই ভেঙে গেছে, সব বরফের নিচে চাপা পড়ে গেছে, আর আমাদের মেয়েটাও। ও, তোমরা তাহলে সরকারি জমি বেআইনি ভাবে দখল করে বাস করো, তাই তো? আমি তোমাদের কোনো সাহায্য করতে পারবো না। ভালো হয়েছে তোমাদের ঘর বাড়ি ভেঙে গুড়িয়ে গেছে। সরকারের মাথা থেকে চাপ তো কমেছে। এমনিও কিছুদিন পরেই আমরা তোমাদের এখান থেকে তুলে দিতাম। এরকম বলবেন না স্যার, দয়া করে আমার বাচ্চা মেয়েটাকে খুঁজে দিন। ওকে বাঁচান, না হলে ও মরে যাবে। আমরা কাউকে বাঁচাতে পারবো না। আর বাচ্চা শিশু যেহেতু বরফের নিচে চাপা পড়েছে, সে হয়তো এতক্ষণে মারাও গেছে। বেকার ওকে খুঁজতে গিয়ে তোমরা নিজেদের প্রাণের ঝুঁকি নিও না। তোমরা যদি মরতে চাও তাহলে বাচ্চাটাকে খোঁজো, আর যদি মনে করো তোমরা বাঁচতে চাও তাহলে এখান থেকে তাড়াতাড়ি চলে যাও, না হলে কিন্তু তোমরাও বরফে চাপা পড়ে মরে যাবে, বলে দিলাম। এই বলে পুলিশগুলো সেখান থেকে চলে যায়। সুমিত্রা তার মেয়ের জন্য পাগলের মতো কাঁদতে থাকে। সুমিত্রা, যা হয়েছে সেটা বাদ দাও। আমরা আমাদের মেয়েকে আর খুঁজে পাবো না। চলো আমরা এখান থেকে অন্য জায়গায় চলে যাই, না হলে আমরাও কিন্তু মারা যাব। আমাদের তো ঘর বলে আর কিছু নেই। এই তুষার বৃষ্টির মধ্যে আমাদের কোনো ভালো বাসস্থানের প্রয়োজন, যেখানে আশ্রয় নিলে আমরা এই ঠান্ডার হাত থেকে রক্ষা পাবো। চলো আমরা যাই এখান থেকে। এই বলে কালীচরণ তার স্ত্রী এবং মাকে নিয়ে হাঁটতে শুরু করে, কিন্তু তারা কোথাও আশ্রয় নেওয়ার মতো জায়গা খুঁজে পায় না। তারা সেখানকার বেশ কয়েকটা বাড়িতেও আশ্রয় দেওয়ার জন্য অনুরোধ করে, কিন্তু তাদেরকে কেউ সাহায্য করে না। নিরুপায় হয়ে তারা আবার হাঁটতে শুরু করে। ছোট ছোট বরফের টুকরো তাদের গায়ের উপর যখন পড়ছিল, তারা খুবই আঘাত পাচ্ছিল। শীতের তীব্রতা ক্রমশ বেড়েই চলেছিল। এরকম কঠিন পরিস্থিতিতে তারা হেঁটেই চলে। কালীচরণ রাস্তার ধারে একটা বড় গাড়ি দেখতে পায়। সুমিত্রা, ওই দেখো একটা বড় গাড়ি ওখানে দাঁড়িয়ে আছে। গাড়ির নিচে থাকলে কমপক্ষে তুষার বৃষ্টি থেকে তো রক্ষা পাবো। চলো। হ্যাঁ বাবা, তুই ঠিকই বলেছিস। এছাড়া আর কোনো উপায় নেই। চল আমরা গাড়ির নিচে গিয়ে শুয়ে পড়ি। এই বলে তারা তিনজন রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা বড় গাড়িটার নিচে গিয়ে শুয়ে পড়ে। সুমিত্রা তখনও তার মেয়েকে হারানোর শোকে কেঁদেই চলেছিল। বৌমা, তুমি এভাবে ভেঙে পড়লে হবে না। যা হওয়ার সেটা হয়ে গেছে। এখন এই পরিস্থিতিতে আমাদেরকে বেঁচে থাকার জন্য লড়াই করতে হবে। তুমি দয়া করে কান্না থামাও। তারা কথা বলছিল, তখনই হঠাৎ করে গাড়িটা চলতে শুরু করে। তারা সবাই নিজেদের খেয়াল মতোই শুয়েছিল। কালীচরণ এবং তার মায়ের কিছু না হলেও সুমিত্রার একটা হাতের উপর থেকে চাকা অতিক্রম করে যায়। এর ফলে সুমিত্রা তার হাতে প্রচন্ড আঘাত পায়। তার হাত থেকে রক্ত ঝরতে শুরু হয়। মুহূর্তের মধ্যেই বরফের সাদা আবরণ সুমিত্রার রক্তে লাল হয়ে ওঠে। আমার হাত, কি গো, তাড়াতাড়ি করে কিছু একটা করো না। হাতে খুব যন্ত্রণা করছে। আমার হাতের উপর থেকে চাকা চলে গেছে। হে উপরওয়ালা, এত রক্ত ঝরে গেল তোমার। সুমিত্রা, তাড়াতাড়ি চলো, তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। এই সামনে একটা ডাক্তারের চেম্বার আছে। চলো চলো, তাড়াতাড়ি চলো, একটু ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। এই বলে কালীচরণ সুমিত্রাকে নিয়ে ডাক্তারের কাছে যায়, কিন্তু ডাক্তার কমলেশ বাবু তখন তার চেম্বারে কম্বল মুড়ি দিয়ে ঘুমাচ্ছিলেন। এই দেখে কালীচরণ ডাক্তারকে আওয়াজ দিয়ে ডাকতে শুরু করে। ডাক্তারবাবু, ডাক্তারবাবু শুনছেন? উঠুন তাড়াতাড়ি। দেখুন না, আমার বউয়ের হাতে চোট লেগেছে। ডাক্তারবাবু, তাড়াতাড়ি উঠুন, উঠুন না, দয়া করে একবার আমার স্ত্রীকে দেখুন। কালীচরণের আওয়াজ শুনে ডাক্তারবাবুর ঘুম ভেঙে যায়। তাই জন্য ডাক্তারবাবু খুবই রেগে যান।
তিনি বিছানায় শুয়ে শুয়ে বলেন, ধুর বাবা, ঘুমাচ্ছি তো অমনি ডেকে তুলে দিচ্ছে। এই ঠান্ডার মধ্যে আমি কম্বল থেকে বেরোতে পারবো না, আমার খুব শীত করছে, তাই জন্য আমি এখন কারোর চিকিৎসা করতে পারবো না। যান যান। আপনি ডাক্তার মানুষ হয়ে এরকম বললে কিভাবে হবে? দেখুন আমার বৌমাটা কিভাবে কষ্ট পাচ্ছে, কত রক্ত ঝরে গেছে। এই যে বললাম তো, এই ঠান্ডার মধ্যে আমি চিকিৎসা করতে পারবো না। বেশ আরাম করে ঘুমাচ্ছিলাম, তোমরা আমার ঘুমটা নষ্ট করে দিলে। আর এমনিও তোমাদেরকে দেখে বোঝাই যাচ্ছে যে তোমাদের কাছে টাকা পয়সাও নেই। এই শীতকালে কম্বলের মধ্যে থেকে বেরিয়ে তোমাদের চিকিৎসা করব আর টাকা পাবো না, সেটা আমি মেনে নিতে পারবো না। যাও যাও, এখান থেকে যাও, আমাকে বিরক্ত করো না, ঘুমাতে দাও। ডাক্তারবাবুর কথা শুনে তারা মন খারাপ করে সেখান থেকে চলে যায়। একদিকে মেয়ে হারানোর শোক, অন্যদিকে হাতের যন্ত্রণা, এই দুটো মিলিয়ে সুমিত্রা খুবই কষ্ট পাচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই তুষার বৃষ্টি বন্ধ হয়ে যায়। তারা একটু আশার আলো দেখতে পায় যে এবার হয়তো ঠান্ডার প্রখরতা কমবে, কিন্তু তার পরক্ষণেই শুরু হয় বৃষ্টি। কনকনে শীতের মধ্যে বৃষ্টির ফোঁটা তাদেরকে সুই ফোটানোর মতো যন্ত্রণা দিচ্ছিল। জানি না উপরওয়ালা আজকে আমাদের কোন পাপের শাস্তি দিচ্ছে। একটা যদি থাকার জায়গা পেয়ে যেতাম তাহলে আর কোনো চিন্তা থাকতো না। আমাদের মতো গরিবের কপালে ভালো ঘর কখনোই জুটবে না। তারা কথা বলতে বলতে এগিয়ে যাচ্ছিল, তখনই সুমিত্রা রাস্তায় বরফের আবরণের উপর অজ্ঞান হয়ে পড়ে থাকা 7-8 বছরের একটা বাচ্চা মেয়েকে দেখতে পায়। বাচ্চাটিকে দেখে সুমিত্রা খুবই ভয় পেয়ে যায়। কি গো, এই বাচ্চাটা কোথা থেকে এলো এখানে? দেখো, মেয়েটা অজ্ঞান হয়ে পড়ে আছে। আমার মনে হচ্ছে মেয়েটা ঠান্ডা সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলেছে। হাত পা সব ঠান্ডা হয়ে গেছে। আহারে, এই কি গো, তাড়াতাড়ি এর হাত পা মালিশ করো। মা, তাড়াতাড়ি এর হাত পা গুলো ডলুন। সুমিত্রা ও তার পরিবার বাচ্চা মেয়েটির হাত পা ভালো করে মাসাজ করতে শুরু করে, যাতে করে মেয়েটির শরীর একটু উষ্ণতা পায়। 10-15 মিনিটের মধ্যেই বাচ্চা মেয়েটির জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফেরার পর বাচ্চা মেয়েটি খুবই ভীতি অবস্থায় ছিল। এই মেয়ে, তুমি এখানে কি করে এলে? তুমি এখানে পড়েছিলে কেন? তোমার বাড়ি কোথায় বলো? তোমার বাবা মা কোথায়? আমার নাম পিঙ্কি, আমি হারিয়ে গেছি। আমার বাড়ি সেই অনেক দূরে। আমি আমার বাবা মায়ের কাছে যাব, আমাকে নিয়ে চলো। তোমার বাড়ি সেই অনেক দূরে বললে কি করে হবে? তোমার বাড়ি কোথায় ভালো করে বলো, আমরা তোমাকে সেখানে নিয়ে যাব। আমার খুব ঠান্ডা লাগছে, আমি মরে যাব। সুমিত্রা, আগে চল আমরা কোথাও থাকার ব্যবস্থা করি, তারপর এই মেয়েটার নাম ঠিকানা জেনে একের বাড়িতে পৌঁছে দেব। এখন একে আমাদের সঙ্গেই নিয়ে চলো, এভাবে তো আমরা বাচ্চাটাকে একা ছাড়তে পারবো না, বাচ্চাটা অসহায়। এই বলে কালীচরণ ও সুমিত্রা বাচ্চা মেয়েটিকে তাদের সঙ্গে নিয়ে আবার হাঁটতে শুরু করে। কিছুক্ষণ হাঁটার পর মেয়েটি বলে, আমার খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও না। খিদে পেয়েছে? আহারে, বাচ্চা মেয়েটা কত কষ্ট পাচ্ছে। আমার মেয়েটাও বেঁচে থাকলে একদিন এরকমই বড় হতো। জানি না আমার মেয়েটা কেমন আছে। কি গো, দেখো না কোথাও খাবার পাও কিনা। এখানে খাবার কোথায় পাবো? সব দোকানপাট তো বন্ধ যে, আর আমার কাছে তো টাকা পয়সাও নেই। এসো আমরা সবার বাড়ি বাড়ি গিয়ে দেখি, যদি কেউ খাবার দিয়ে একটু সাহায্য করে। এই বলে তারা আবার হাঁটতে শুরু করে। তারা একটা বড় বাড়ি দেখতে পায়। সুমিত্রা ওই বড় বাড়ির দরজা ঠকঠক করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই ওই বাড়ি থেকে একটা ব্যক্তি বেরিয়ে আসে। কি হয়েছে কি? হ্যাঁ, কি চাই তোমাদের? বাবু, দয়া করে একটু খাবার দেবেন, আমরা খুব বিপদে পড়েছি। তুষার বৃষ্টির জন্য আমাদের ঘর ভেঙে গেছে, আমাদের থাকার কোনো ঘর নেই, আর আমরা 2 দিন ধরে কিচ্ছু খাইনি। দয়া করে আমাদের একটু সাহায্য করুন। এই, এখন যাও তো এখান থেকে। আমাদের মানসিক অবস্থা ভালো নেই, আমার স্ত্রী অসুস্থ, আমরা আমাদের মেয়েকে হারিয়ে ফেলেছি। যাও এখন, আমরা কোনো খাবার দিতে পারবো না। যাও যাও, চলে যাও এখান থেকে। আপনার মেয়েকে হারিয়ে ফেলেছেন? দেখুন তো এই মেয়েটা আপনার কিনা। এই যে, কি গো, মেয়েটাকে এখানে নিয়ে এসো তো। এই যে দেখুন। পিঙ্কি, তুই কোথায় ছিলিস মা? তোমরা একে কোথায় পেলে? বাবা, আমি হারিয়ে গিয়েছিলাম। আমার খুব খিদে পেয়েছিল বলে এনারা আমার জন্য খাবার চাইছে সবার কাছ থেকে। জানো বাবা, আমি না অজ্ঞান হয়ে পড়েছিলাম। হ্যাঁ বাবু, আপনার মেয়েকে আমরা বরফের আবরণের মধ্যে থেকে পেয়েছি। এই পুরোপুরি অজ্ঞান অবস্থায় ছিল। আপনার মেয়ের হাত পা অনেকক্ষণ ধরে মাসাজ করার পর জ্ঞান ফিরে এসেছে। আমরা এই জন্যই আপনার কাছে খাবার চাইছিলাম। আর আপনার মেয়ে ঠিক করে ঠিকানা বলতে পারেনি, তাই জন্য আমরা ভেবেছিলাম এখন কয়েকদিন একে আমাদের কাছেই রাখবো।
তোমরা যে আমার কত বড় উপকার করেছো আমি কিভাবে বলবো তোমাদের। দুদিন আগে আমাদের মেয়ে বাড়ি থেকে একা একা বেরিয়ে গিয়েছিল। আমরা অনেক খোঁজাখুঁজি করেছি, পুলিশকেও জানিয়েছি, কিন্তু একে খুঁজে পাওয়া যায়নি। মেয়ের শোকে আমার স্ত্রী অসুস্থ হয়ে পড়েছে। তোমরা যদি আমার মেয়েটাকে না বাঁচাতে তাহলে কি যে হতো। তোমরা আসো, ঘরে এসো, আমি তোমাদের সাহায্য করব, তোমাদের কোনো চিন্তা নেই। এই বলে মনোরঞ্জন বাবু সুমিত্রা ও তার পরিবারকে তার বাড়িতে আশ্রয় দেয়। মনোরঞ্জন বাবু ও তার স্ত্রী সুমিত্রা ও তার পরিবারকে খুবই সেবা যত্ন করে। তাদেরকে থাকার জন্য ভালো ঘর এবং শীতের জামা কাপড় ও কম্বল দেয়। পেট ভরে খাবার খাওয়ার পর তারা তিনজনে ঘুমিয়ে পড়ে। ওই জায়গা থেকে কিছুটা দূরেই মনোরঞ্জন বাবুর একটা ফার্ম হাউস ছিল। সেখানে মনোরঞ্জন বাবু সুমিত্রা ও তার পরিবারকে থেকে পাহারা দেওয়ার জন্য বলে। তারা খুবই খুশি হয়, তারা থাকার জন্য ভালো বাসস্থান পেয়ে যায়। সেই সঙ্গে মনোরঞ্জন বাবু তার অফিসে কালীচরণের একটা কাজের ব্যবস্থা করে দেয়। এভাবেই সুমিত্রা ও তার পরিবার কনকনে শীতের মধ্যে থাকার জায়গা পেয়েছিল এবং নিজেদেরকে শীতের হাত থেকে রক্ষা করতে সক্ষম হয়েছিল।